নমস্কার। আমাদের আজকের গল্প হরিদার চায়ের দোকানের আড্ডা। দেখতে থাকুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। উফ, আবার কোথা থেকে বৃষ্টি আরম্ভ হলো। ছাতাটাও নিয়ে আসতে ভুলে গেছি। উফ, যা বৃষ্টিটা নামলো না। ঠিক সময়ে হরিদার চায়ের দোকানে চলে এসেছি, তাহলে আজ পুরো ভিজে ভূত হয়ে যেতাম একেবারে। বাবা, এই বৃষ্টির দিনে গরম চা আর হরিদার হাতের গরম গরম তেলে ভাজা একেবারে জমে যাবে ব্যাপারটা। হ্যাঁ, কি বলিস রাহুল? হ্যাঁ ভাই, একদম খাঁটি কথা বলেছিস। এই আবহাওয়ায় এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। ওই দেখ, ওটা প্রদীপ কাকা যাচ্ছে না? ছাতা ছাড়াই হন করে হেঁটে আসছে। হ্যাঁ রে, প্রদীপ কাকাই তো। এই ঝড় বৃষ্টির রাতে প্রদীপ কাকা আবার কোথায় চললেন? দাঁড়া তো, দেখিনি। ও প্রদীপ কাকা, এইদিকে চলে আসুন, এই দোকানে চলে আসুন, যা বৃষ্টি বাড়ছে। উফ, হঠাৎ করে কি বৃষ্টিটা শুরু হলো রে বাবা। আকাশ পুরো কালো হয়ে গেছে। এই হরি, আমাকে জলদি এক কাপ কড়া গরম চা দে তো দেখি। আসুন কাকা, বসুন বসুন। বলছি, এই ঝড় বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া কোথায় যাচ্ছিলেন আপনি? আর বলো না হে, পোস্ট অফিসে একটা জরুরি কাজ ছিল। ভাবলাম জলদি সেরে ফিরবো, কিন্তু মাঝ রাস্তায় আসতেই আকাশ ভেঙে এই বৃষ্টি নামলো। উফ, ভালোই হয়েছে কাকা আপনি এসেছেন। আচ্ছা কাকা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। আপনি তো কত জায়গায় ঘুরেছেন, আপনি কি সত্যি সত্যি ভূতের মুখোমুখি হয়েছেন? মানে ভূত দেখেছেন কখনো? ভূত? ভূত তো আমার চারপাশে সব সময় ঘোরাঘুরি করে। বলেন কি কাকা? তাহলে আজ এই বৃষ্টির দিনে আপনার দেখা একটা জ্যান্ত ভূতের গল্প শোনান না, তাহলে আড্ডাটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ কাকা, হ্যাঁ হ্যাঁ, একটা গল্প শোনান না। হ্যাঁ হ্যাঁ কাকা, একটা গল্প শোনান না। আচ্ছা, তোরা যখন এত করে বলছিস তাহলে শোন। তখন আমার বয়স ছিল প্রায় বছর 25। কলকাতার একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতাম। তো একদিন রাতে, বাবা, একটু কেঁদে দেবে গো, আমার খুব খিদে পেয়েছে, দুদিন থেকে কিচ্ছুটি খাইনি। আরে, এই ঝড় বৃষ্টির রাতে আবার কোথা থেকে এই বুড়ি এলো? ধুর ধুর, যাও তো, যাও তো, এখন বিরক্ত করো না, যাও এখান থেকে। এই সুমিত, দাঁড়া দাঁড়া, ওভাবে বলতে নেই। এই হরি, ওকে একটা তেলে ভাজা দিয়ে দে তো, পয়সা আমি দিয়ে দেবো। কাকা, আপনি বড্ড দয়ালু। এবার আপনার সেই 25 বছর আগের গল্পটা শুরু করুন না, আমরা সবাই শুনছি। প্রদীপ কাকা চায়ের কাপে একটা দীর্ঘ চুমুক দিলেন। বৃষ্টির বেগ তখন আরো বাড়ছে। কাকা তাদের দিকে তাকিয়ে তাদের সেই হাড় হিম করা গল্পটা শোনানো শুরু করলেন। উফ, মায়ের সাথে আর পারা যাবে না। পিস্তুত ভাইয়ের বিয়ে, আর আমাকে অফিস থেকে ছুটি নিয়ে আসতে হচ্ছে। আজ বিজয়ের জীবনে সবচেয়ে বড় দিন। আজ তার বিয়ে তানিয়ার সাথে। বিজয়ের পিস্তুত ভাই প্রদীপ শহর থেকে এসেছে এই বিয়েতে যোগ দিতে। চারিদিকে উৎসবের আমেজ, কিন্তু এই উচ্ছ্বাস আনন্দে সবার মুখে একটা যেন ভয় ভয় ভাব। আর সেই বিয়ে বাড়িতে দেখা হয় প্রদীপের পুরনো বন্ধু নীলের সাথে। কিরে প্রদীপ, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ভালো আছিস? এই চলছে একরকম। তারপর সব ঠিকঠাক চলছে তো? আর মাসিমা কেমন আছেন? উনি এলেন না? মায়ের একটু শরীরটা খারাপ, তাই আসতে পারিনি। দুই বন্ধু যখন এভাবে পুরনো দিনের গল্পে জমেছিল, ঠিক তখনই ঘটে গেল একটা অদ্ভুত কাণ্ড। মণ্ডপে জ্বলতে থাকা বিয়ের পবিত্র হোমের আগুনটা কোনো কারণ ছাড়াই দপ করে নিভে গেল। আর সাথে সাথে এক হিম শীতল হাওয়া বাড়ির বাইরে বইতে লাগলো। কি হলো? আগুনটা নিভে গেল, আর বাইরে হঠাৎ এমন ঝড় বাতাস বইতে লাগলো কেন? যাই হোক, আমার ব্যাপারটা ভালো ঠেকছে না।
নীল, তুই বিজয়কে গিয়ে বল ও তানিয়াকে বাড়ির ভেতরে নিয়ে যাক। তখনই বাইরে থেকে একটা বিকট শব্দ এলো। প্রদীপ, নীল আর বিজয় এটা শুনে বাইরের দিকে গেল। বাইরে গিয়ে ওরা দেখল একটা বড় গাছের ডাল ভেঙে নিচে পড়ে আছে। তখনই প্রদীপ বলল, গাছের ডালটা দেখ তো, মনে হচ্ছে যেন কোনো বড় হিংস্র প্রাণী লাফ মেরে ভেঙে দিয়েছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, যেন এক্ষুনি কেউ লাফ মেরে এখান থেকে গিয়েছে। আর ঠিক তখনই তখনই কি কাকা? বাবা, একটু খেতে দেবে গো, আমার প্রচুর খিদে পেয়েছে। আবার কে এলো? এই যাও তো এখান থেকে, যাও। এই দাঁড়া দাঁড়া, এই হরি, ওকে একটা তেলে ভাজা দিয়ে দে তো, যা পয়সা হয় আমি দিয়ে দেব। এবার শোনাও কাকা। আর তখনই ভেতর থেকে তানিয়ার চিৎকারের আওয়াজ এলো। আমরা সবাই দৌড়ে গেলাম ভেতরের দিকে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম তানিয়া ওখানে নেই। আমরা কিছু বুঝতে পারছিলাম না। আমরা একটু বাইরের দিকে গিয়ে তানিয়াকে খুঁজতে লাগলাম। কি হচ্ছে বলতো নীল? আমি তো কিছু বুঝতে পারছি না। তানিয়া কোথায় গেল? হ্যাঁ রে, আমিও তো কিছু বুঝতে পারছি না। ঠিক তখনই প্রদীপ ভেতর থেকে কিছু আর্তনাদের শব্দ শুনতে পেল। প্রদীপ দৌড়ে ভেতরের দিকে গেল। প্রদীপ ভেতরে গিয়ে যা দেখল তা দেখে প্রদীপ স্তব্ধ হয়ে গেল। কিছু মানুষ ক্ষতবিক্ষত হয়ে নিচে পড়ে আছে। অন্ধকার উঠোনের মাঝে তানিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা দুটো মাটিতে নেই। সে শূন্যে ভাসছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো মনি নেই। তার মুখ থেকে অনবরত রক্ত ঝরছে। তানিয়া বিজয়ের দিকে তাকিয়ে বলে উঠল, কোনো নতুন সংসার করতে দেব না আমি। আজ এই বিয়ের ঘর হবে শ্মশান। 100 বছর আগে যা সম্পূর্ণ ছিল, আজ তার রক্ত দিয়ে সম্পূর্ণ হবে। এই বলে ডাইনি বিজয়ের উপর ঝাঁপ মেরে ওর গলা টিপে ধরল। বিজয় ছটফট করতে লাগলো। এসব দেখে প্রদীপ বলল, নীল, এসব কি রে? তুই কিছু একটা কর, না হলে আমরা সবাই আজ এখানে মারা যাব। কিছু একটা কর নীল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তুই এদিকটা একটু সামলে রাখ, আমি একজন তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি। ভাই, তুই তাড়াতাড়ি যা, গিয়ে ডেকে নিয়ে আয়। বিজয় ছটফট করতে করতে মারা গেল। আর ডাইনি এবার প্রদীপকে মারবে বলে ওর দিকে এগিয়ে আসতে থাকলো। ডাইনি প্রদীপের গলা টিপতে যাবে, ঠিক তখনই নীল একটা তান্ত্রিককে নিয়ে হাজির হলো। এই ডাইনি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে, না হলে তোকে আমি শেষ করে দেব। এই মেয়ের শরীর ছেড়ে দে। তোরা আমার কিচ্ছু করতে পারবি না। আজ আমি আমার রক্তের পিপাসা মেটাবো। তবে রে, তোকে দেখাচ্ছি, তুই এভাবে শুনবি না। তান্ত্রিক ডাইনিটার দিকে একটা মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন। তৎক্ষণাৎ ডাইনির গায়ে আগুন লেগে গেল। ডাইনি ছটফট করতে লাগলো ও মুহূর্তের মধ্যে ডাইনি পুড়ে ছাই হয়ে গেল। একটু খেতে দেবে গো, প্রচুর খিদে পেয়েছে। এই ঝড় বৃষ্টিতে বারবার কে আসছে বলো তো? এই কে আপনি? যান তো এখান থেকে, যান। এই দাঁড়া দাঁড়া, এই হরি, ওকে আরো একটা তেলে ভাজা দিয়ে দে তো। হ্যাঁ, এবার বলুন কাকা। কিন্তু তারপর থেকে প্রদীপের মনে হতো যেন কেউ তার সাথে সব সময় আছে, তার পিছনে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। সে এসব কথা ওই তান্ত্রিকের পাশে গিয়ে বলে। তান্ত্রিক এসব শুনে বলল, সেদিন রাতে ওই পিশাচী তো মারা গিয়েছিল, কিন্তু ওই তানিয়ার আত্মা মরেনি। ও তোর সাথে ঘুরে বেড়াচ্ছে। তুই চিন্তা করিস না, ও তোর কিছু ক্ষতি করবে না। আর আমি তোকে একটা কবজ দিচ্ছি, ওটা তোর পাশে সবসময় রাখিস। কাকা, আপনার গল্পটা তো বেশ দারুণ, কিন্তু আপনার পাশে যদি তানিয়ার আত্মা সবসময় ঘুরে বেড়ায়, তাহলে আমাদেরকে একবার দেখান।
তাহলে এই ঝড় বৃষ্টির রাতে যে বারবার আমাদের কাছে খাবার খেতে আসছে, ওকে? প্রদীপ কাকার এই শেষ কথাটা সুমি তার বাকি সবার মনে একটা ভয় ধরালো। সবার মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল ভয়ের স্রোত বইয়ে দিল। তারা ভয়ে কাঁপতে কাঁপতে বাইরের দিকে তাকালো। তারা দেখল বাইরের অন্ধকারে লাঠি হাতে কোনো বৃদ্ধ দাঁড়িয়ে নেই। বাইরে প্রবল বৃষ্টি আর এক শূন্য অন্ধকার। শুধু দূর থেকে ভেসে আসছে এক মেয়ের খিলখিলে মিষ্টি হাসির শব্দ।